turning point for investment if we can seize it. Both broad reforms and targeted interventions are necessary. Dear viewers, welcome to today's Just Know আজকে আমরা takeaways from investment summit. বিডাতে যে সামিটটা হয়ে গেল সেই সামিট থেকে ইনভেস্টমেন্ট সামিট থেকে আমরা টেক ওয়েজগুলো এখানে জানবো। এখানে টেক ওয়েজ মানে হচ্ছে মূল নির্যাস বা সারাংশ বা যে জিনিসগুলো প্রধান অংশ ছিল সেটাই হচ্ছে কি টেক ওয়েজ ফ্রম ইনভেস্টমেন্ট সামিট। তো দেখুন এই এডিটোরিয়ালটিতে অনেকগুলো বাক্য লেখা আছে, অনেকগুলো ইম্পর্টেন্ট ভোকাবুলারিজ, ফ্রেজেস, ইডিয়মস, স্ট্রাকচার রয়েছে। আমরা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে বিশ্লেষণ করে অনুবাদ করে অনুভব করে ইংরেজি ভাষাটাকে শেখার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। তো খেয়াল করুন এখানে প্রথম যে হেডলাইনটি সেটি হচ্ছে কি টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট মানে হচ্ছে কি আমরা জানি টার্নিং পয়েন্ট মানে হচ্ছে মোড় ঘোরা বা কোনো কিছু পরিবর্তন, গুরুত্বপূর্ণ পরিবর্তন বা কোনো মোড়, কোনো একটা মোড়ে যখন দাঁড়াবেন যেখান থেকে আপনি টার্ন করতে পারবেন, নিজেকে পরিবর্তন করতে পারবেন, সেটা হচ্ছে কি টার্নিং পয়েন্ট, যেটাকে আমরা ক্রস রোডস বলতে পারি। তো সেই ক্রস রোডস হচ্ছে কার জন্য, একটা টার্নিং পয়েন্ট হচ্ছে কার জন্য, ফর ইনভেস্টমেন্ট, মানে বিনিয়োগের জন্য ব্যাপারটা একটা টার্নিং পয়েন্ট, মানে কি একটা সুযোগ, একটা পরিবর্তনের সুযোগ, একটা সম্ভাবনা বলতে পারেন, বিনিয়োগের একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনা, বিনিয়োগের বা অগ্রগতির, বিনিয়োগের ক্ষেত্রে একটা কি সম্ভাবনা বা একটা সুযোগ। এই টার্নিং পয়েন্টকে আপনি এখানে সম্ভাবনা বা সুযোগ দিয়ে অনুবাদ করবেন। তো এটা হচ্ছে নর্মালি, যেহেতু এটা একটা হেডলাইন, কারণে এখানে সেন্টেন্স করা হয়নি, আপনি লিখতে পারতেন না টার্নিং পয়েন্ট ফর ইনভেস্টমেন্ট, টার্নিং পয়েন্ট ইজ ফর ইনভেস্টমেন্ট, মানে বিনিয়োগের জন্য একটা গুরুত্বপূর্ণ মোড় বা গুরুত্বপূর্ণ সুযোগ বা একটা সম্ভাবনা। এরপর এম ড্যাশ দিয়ে এই সম্ভাবনাটা কখন সফল হবে, ইফ উই ক্যান সিজ ইট, ইফ উই ক্যান সিজ ইট। দেখুন আমরা যদি এটাকে সিজ করতে পারি, সিজ মানে কি, সিজ মানে নর্মালি আমরা জানি এটা হচ্ছে কি দখল করা বা কোনো কিছু, মানে কোনো কিছু দখল করা অর্থে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই সিজ শব্দটাকে ব্যবহার করি। কিন্তু এইখানে এই সিজ শব্দটার মানে হবে কি যে আমরা যদি এটাকে দখল করতে পারি না, আমরা যদি এটাকে কাজে লাগাতে পারি, ইফ উই ক্যান সিজ ইট, আমরা যদি এটাকে কাজে লাগাতে পারি, তাহলে সিজ ইটের মানেটা হবে কি যে আমরা যদি এটা কাজে লাগাতে পারি। আর টার্নিং পয়েন্টের মানেটা এখানে কী হবে, যে একটি পরিবর্তনের সুযোগ, অথবা আপনি টার্নিং পয়েন্টকে পরিবর্তনের সুযোগ, অথবা আপনি বলতে পারেন কি সম্ভাবনাও বলা যায়, সম্ভাবনাও কিন্তু আপনি বলতে পারেন। তাহলে এই জায়গায় আমরা ফেসটা যেটা করেছি সেটা হচ্ছে কি, অনুবাদ যদি একসাথে করি, যে আ টার্নিং পয়েন্ট ফর ইনভেস্টমেন্ট ইফ উই ক্যান সিজ ইট, যদি কাজে লাগাতে পারি তাহলে ইনভেস্টমেন্টের জন্য, বিনিয়োগের জন্য একটা পরিবর্তনের সুযোগ অথবা একটা সম্ভাবনা, ভালো একটা সম্ভাবনা, মোড় ঘোরানোর মতো, পরিবর্তনের মতো, এখানে পরিবর্তন, মোড় ঘোরানোর মতো একটা সুযোগ। যাই হোক, আমরা চলে আসি পরের যে বাক্য আছে, হেডলাইন, পরের যে সাব হেডলাইন আছে সেখানে দেখুন বোথ ব্রড রিফর্মস, বোথ যেহেতু লিখেছে তার মানে কি এখানে দুটা পার্ট আসবে। প্রথম পার্ট হচ্ছে ব্রড রিফর্মস, দ্বিতীয় পার্ট হচ্ছে কি অ্যান্ড টার্গেটেড ইন্টারভেনশনস। টার্গেটেড ইন্টারভেনশন, ব্রড রিফর্মস মানে হচ্ছে কি বিস্তৃত বা ব্যাপক বা সামগ্রিক, ব্রড রিফর্মস, ব্যাপক সংস্কারকে আমরা বলতে পারি ব্রড রিফর্মস। এখানে ব্রড রিফর্মস হচ্ছে কি বড় ধরনের পরিবর্তন, ওয়াইড রেঞ্জিংও বলা যায়। তাহলে আমরা এখানে ব্রড রেঞ্জিং বা ব্রড রিফর্মস, অথবা আমরা বলতে পারি কি সিনোনিম হিসেবে যদি আমরা বলি, ব্রড রিফর্মস না বলে আমরা বলতে পারি যে মেজর চেঞ্জেস, মেজর রিফর্মস বা ওয়াইড রেঞ্জিং চেঞ্জেস, ওয়াইড রেঞ্জিং চেঞ্জেস, ব্যাপক পরিবর্তন, ব্যাপক সংস্কার। অ্যান্ড টার্গেটেড ইন্টারভেনশনস, টার্গেটেড মানে হচ্ছে কি টার্গেট করে হস্তক্ষেপ করা, ইন্টারভেনশন মানে হস্তক্ষেপ করা, ঠিক না? তো এখানে আসলে টার্গেটেড ইন্টারভেনশনস আমরা বলতে পারি নির্দিষ্ট উদ্দেশ্যে হস্তক্ষেপ। হস্তক্ষেপটা হবে কীভাবে, নির্দিষ্ট একটা উদ্দেশ্যকে টার্গেট করে হস্তক্ষেপ, টার্গেটেড ইন্টারভেনশনস। তো এটার অনুবাদটা কী হবে, এখানে আমি বললাম ব্যাপক সংস্কার, আর এখানে বললাম নির্দিষ্ট হস্তক্ষেপ বা লক্ষ্যভিত্তিক উদ্যোগ। দেখুন এটা যদি আপনি একটু ভিআরডিপলি চিন্তা করেন, যে টার্গেটেড ইন্টারভেনশনস মানে হচ্ছে কি যে হস্তক্ষেপ করবো কীভাবে, টার্গেট করে করে, মানে লক্ষ্যভিত্তিক উদ্যোগ নিতে হবে, লক্ষ্যভিত্তিক হস্তক্ষেপ গ্রহণ করতে হবে। ব্রড রিফর্মস, ব্যাপক বা বিস্তৃত সংস্কারের কাজ বা ব্যাপক বিস্তৃত কোনো বড় ধরনের সংস্কার বা বড় ধরনের পরিবর্তনের কাজগুলো উভয়ই আর নেসেসারি, এটা কি খুব প্রয়োজন। সো বোথ ব্রড রিফর্মস অ্যান্ড টার্গেটেড ইন্টারভেনশনস আর নেসেসারি। দেখুন আমরা ইংরেজি থেকে বাংলা অনুবাদগুলো কেন বেশি করে পড়বো, কারণ ইংরেজদের ইংরেজি দিয়ে আমাদের বাংলা শিখতে হয়। আপনি এই জায়গায় ওরা যেভাবে লিখেছে আমরা এইভাবে কখনই লিখবো না। আমরা বাংলা ভাষা হচ্ছে কি মাধুরী মিশিয়ে লিখি। যেমন ধরেন এই কথাটা যদি আমি বাংলায় বলতাম কি যে এই যে উপরে যে ইনভেস্টের কথা বলেছি, বা যে ইনভেস্টের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুযোগ বা একটা সম্ভাবনা, সো এটাকে কাজে লাগাতে পারলে ভালো একটা সম্ভাবনা তৈরি হবে। এরপর আমরা এখানে মানে বিস্তৃত করে বলতাম যে সেই জন্য ব্যাপক সংস্কার দরকার, সেই জন্য লক্ষ্যভিত্তিক উদ্যোগ নেওয়া দরকার, লক্ষ্যহীনভাবে না, মাথায় টার্গেট নিয়ে আমাদের হস্তক্ষেপ করতে হবে। হস্তক্ষেপ মানে কি এখানে আসলে পদক্ষেপ নিতে হবে, অথবা কি যে উদ্যোগ নিতে হবে। তো এই কথাটা বাংলায় বললে আমরা বলতাম কি যে এই জন্য আমাদের ব্যাপক বিস্তৃত আকারে সংস্কারের কাজ এবং লক্ষ্যভিত্তিক উদ্যোগ নেওয়াটা জরুরি, উভয়ই জরুরি। ওকে, আমরা চলে যাই পরের বাক্যে। দেখুন উই আর হার্টেন্ড, এখানে উই আর হার্টেন্ড মানে হচ্ছে কি যে হার্টেন্ড মানে উৎসাহিত হওয়া বা আনন্দিত হওয়া, অনেকটা এনকারেজড বলতে পারতেন হার্টেন্ডের জায়গায়, উই আর এনকারেজড, অথবা বলতে পারতেন উই আর চিয়ার্ড আপ। কেন চিয়ার্ড আপ বলতে পারতেন, কেন, কারণ এটা মানে সিনোনিম হিসেবে বলতে পারতেন, মানে এক্স্যাক্ট আমরা
এই শব্দটাই যে ইউজ করতে হবে এরকম না, আপনি যদি এনকারেজড, চিয়ার্ড আপ ব্যবহার করতে হবে তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা। হার্টেন্ড মানে হচ্ছে কি যে আমরা আনন্দিত, আনন্দিত বা উৎসাহিত, উই আর হার্টেন্ড। কেন? এই বাই দ্য সাকসেসফুল কনক্লুশন। দেখুন এই যে চিয়ার্ড আপটা হয়েছি বা এনকারেজটা হয়েছি বা হার্টেনটা হয়েছি, সেটা বাই দ্য সাকসেসফুল কনক্লুশনের কারণে, অর্থাৎ সফলভাবে সমাপ্তি, কনক্লুশন এখানে সমাপ্তি বা সফলভাবে শেষ হওয়ার কারণে। এখানে বাই মানে কারণে। কেন? আমরা বাংলা এটাকে কারণে দিয়ে খুব সুন্দর করে অনুভব করি, দ্বারা দিয়ে না। ইংরেজদের স্ট্রাকচার এখানে বাই হচ্ছে, যেহেতু এটা প্যাসিভ একটা স্ট্রাকচারের মতো, যে উই আর, যদিও প্যাসিভ না, এটা একটা অ্যাডজেক্টিভ, উই আর হার্টেন্ড, উই আর এনকারেজড, উই আর চিয়ার্ড আপ। তো এই জিনিসটা হয়েছে কার মাধ্যমে? বাই দ্য সাকসেসফুল কনক্লুশনের মাধ্যমে, শেষ করার মাধ্যমে আমরা উৎসাহিত, আমরা উৎফুল্লিত, আমরা আনন্দিত। এখন কনক্লুশনটা কিসের? এটা আমি বলবো অফ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর সফলভাবে সমাপ্তির কারণে আমরা উৎসাহিত, আমরা আনন্দিত, আমরা উৎফুল্লিত, চিয়ার্ড আপ অর এনকারেজড। এখন এখানে দেখুন দ্যাট দিয়ে আমরা বাক্যটাকে বড় করবো। এই যে সামিটটার কথা বলেছে, এই সামিটটাকে রিলেটিভ ক্লজ দিয়ে বলবো যে দ্যাট রিপোর্টেডলি ড্রিউ ইন। দেখুন দ্যাট রিপোর্টেডলি, এখানে প্রথমে রিপোর্টেডলি কেন ইউজ করা হয়েছে? এটা হচ্ছে যে এই কথাটা আমরা অ্যাকর্ডিং টু রিপোর্ট, মানে রিপোর্ট থেকে পেয়েছি, অথবা আপনি বলতে ইট ইজ রিপোর্টেড, প্রতিবেদন করা হয়। তো বড় না করে আমরা এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ করে দিয়েছি। সো এখানে প্রতিবেদন মারফত যে কথাটা লিখতেছি সেটা বোঝা গেল। দ্যাট ড্রিউ ইন, যেটা কিনা ড্রিউ ইন করেছে। এখন আমাদের ড্রিউ ইন এই শব্দটা জানতে হবে। ড্রিউ ইন মানে হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। ড্রিউ ইন ফ্রেজাল ভার্ব মানে, এটার মানে হচ্ছে কি আকর্ষণ করা বা কাছে নিয়ে আসা অর্থে আমরা এই ড্রিউ ইন মানে ড্র ইন থেকে ড্রিউ ইন, আকর্ষণ করা বা কাছে নিয়ে আসা, টেনে আনা। তো এই সামিটটা, দ্যাট সামিট রিপোর্টেডলি ড্রিউ ইন সাম 450 ফরেন ইনভেস্টর্স, 450 জন বিদেশি বিনিয়োগকারী, অ্যান্ড রিপ্রেজেন্টেটিভস ফ্রম 40 কান্ট্রিজ, 40টি দেশের প্রতিনিধিদের টেনে নিয়ে এসেছে। মানে তারা এখানে এই সামিটটি, দ্যাট এই যে এখানে সামিট কিন্তু আমার কি ছিল, আপনার হেডওয়ার্ড, এটাকে বলা হয় আপনার অ্যান্টিসিডেন্ট। হেডওয়ার্ড না, এটা হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট 2025। এটা কিন্তু এখানে অ্যান্টিসিডেন্ট না, অ্যান্টিসিডেন্ট হচ্ছে সামিট। দ্যাট দিয়ে আমি কাকে বোঝাবো? এই সামিটটা কি? যেহেতু আমি এখানে সামিটটা আবার এনে নতুন করে সেন্টেন্স লিখতে পারতাম, প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমি দ্যাট দিয়ে ক্লজ এনেছি। রিপোর্টেডলি ড্রিউ ইন সাম 450 ফরেন ইনভেস্টর্স অ্যান্ড রিপ্রেজেন্টেটিভস ফ্রম 40 কান্ট্রিজ। ড্রিউ ইন, তাহলে ড্রিউ ইন মানে হচ্ছে কি? টেনে আনা বা নিয়ে এসেছে, এরকম একটা সেন্স। অ্যাট্রাক্টেড করেছে বা পুলড ইন করেছে। এখানে সাম মানে হচ্ছে কি? প্রায় 450 ফরেন ইনভেস্টর্স অ্যান্ড রিপ্রেজেন্টেটিভস। এরপর দেখুন আমরা চলে আসি পরের বাক্যে। পরের বাক্য হচ্ছে ডিউরিং দ্য 4-day ইভেন্ট, 4 দিনের এই অনুষ্ঠানে কি হয়েছে? 2 ইনভেস্টমেন্ট ডিলস, 2টি বিনিয়োগ চুক্তি ওয়ার সাইন মানে হচ্ছে কি? স্বাক্ষরিত হয়েছে। মানে 2টি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এরপর কি হচ্ছে? ওয়াইল মেনি প্লেসড, এখানে মেনি হচ্ছে সাবজেক্ট, এই মেনি কি করেছে? প্লেসড করা মানে হচ্ছে প্রতিশ্রুতি দেয়া বা সংকল্প করা, প্লেসড। ঠিক আছে, যেটাকে প্রমিসড বলতে পারেন। প্রমিসড করেছে, প্লেসড করেছে। ফিউচার ইনভেস্টমেন্ট, ভবিষ্যৎ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে মেনি, অনেকেই। ওয়াইল এখানে কি? অন্যদিকে এখানে ডিউরিং দ্য 4-day ইভেন্ট, 4 দিনের এই অনুষ্ঠানে 2 ইনভেস্টমেন্টস ডিলস, 2টি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অন্যদিকে অনেকেই ভবিষ্যৎ বিনিয়োগের জন্য প্রতিশ্রুতি দিয়েছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ রাইটলি এক্সপ্রেসড ইটস ইন্টেন্ট টু ক্যাপিটালাইজ অন দ্য মোমেন্টাম। দেখুন এখানে যে ওয়ার্ডগুলো, সেটা হচ্ছে কি? ইন্টেন্ট মানে হচ্ছে কি? যে ইচ্ছা, ইন্টেন্ট আছে, এইম বা পারপাস আছে। এক্সপ্রেস ইটস ইন্টেন্ট মানে এটার ইচ্ছা প্রকাশ করেছে। টু ক্যাপিটালাইজ অন দ্য মোমেন্টাম। দেখুন ক্যাপিটালাইজ এই শব্দটা আমরা অনেকেই জানি। ক্যাপিটালাইজ এই শব্দটা দুইটাভাবে সেন্টেন্সে বসে, মানে বসে থাকে। এটা সেন্টেন্সে দুইটা সেন্সে বসে। একটা হচ্ছে শুধু ক্যাপিটালাইজ যদি আপনি লিখেন, সেক্ষেত্রে হবে কি? যে এটা বিনিয়োগ করা হচ্ছে। আর যদি ক্যাপিটালাইজ অন একসাথে পড়েন, তো নর্মালি ক্যাপিটালাইজ শব্দটা যদি আমরা সেন্টেন্সে ব্যবহার করি, সেক্ষেত্রে ক্যাপিটালাইজড মানে হচ্ছে যে কোনো কিছুতে মূলধনের, কোনো কিছুতে মানে মূল অংশে পরিণত করা অর্থে। যেমন হি ক্যাপিটালাইজ দ্য ইন্টারেস্ট, মানে যে সুদটা পাই সেই সুদটাকে মূলধনের অংশ বানিয়ে ফেলে, মূলধনের অংশ বানালো। আই ওয়ান্ট টু ক্যাপিটালাইজ দ্য ইন্টারেস্ট, মানে সুদটাও আমি মূলধন বানিয়ে ফেলতে চাই, ক্যাপিটাল থেকে ক্যাপিটালাইজড। বাট যদি এখানে অন থাকে, ফ্রেজাল ভার্ব হিসেবে যদি অন সহ থাকে, সেক্ষেত্রে ক্যাপিটালাইজ অন এর মানে হচ্ছে সুযোগকে কাজে লাগানো। এটা একসাথে আপনার ক্যাপিটালাইজড অন পর্যন্ত থাকতে হবে। সুযোগকে কাজে লাগানো বা কোনো কিছু থেকে সুবিধা নেওয়া বা লাভ তোলা, মানে কাজে লাগানো, সুবিধা নেওয়া, সুযোগ নেওয়া। আমরা বলি না অনেক সময়, উই মাস্ট ক্যাপিটালাইজ অন দ্য সাকসেস অফ দ্য সামিট। তো যে সামিটটা আমাদের এখানে হয়েছে বাংলাদেশে, ক্যাপিটালাইজ অন দ্য সাকসেস অফ দ্য সামিট, সামিটের যে সাফল্য আছে সেই সাফল্যকে কাজে লাগাতে হবে। উই মাস্ট ক্যাপিটালাইজ অন, সাফল্যকে কাজে লাগাতে হবে। তো এটা সিনোনিম হিসেবে এক্সপ্লয়েট ব্যবহৃত হয়। এক্সপ্লয়েট শব্দটাও কিন্তু মানে কাজে লাগানো, তবে এটা নেগেটিভ। এটা কি নেগেটিভ? ধরেন গরিবের অসহায়ত্বের আপনি সুযোগ কাজে লাগাচ্ছেন, সেক্ষেত্রে আপনি গরিবকে কি এক্সপ্লয়েট করছেন, মানে শোষণ করছেন। এই শোষণ করাটা মানে হচ্ছে এখানে মানে কাজে লাগানো বা ব্যবহার করা। টেক অ্যাডভান্টেজ অফ, এটা লিখতে পারেন। টেক অ্যাডভান্টেজ অফ মানে ক্যাপিটালাইজ অন। উই মাস্ট টেক অ্যাডভান্টেজ অফ দ্য সাকসেস, সাফল্যকে কাজে লাগাতে হবে, সাফল্যের সুযোগ নিতে হবে, সাফল্যকে ক্যাপিটালাইজ অন করতে হবে। আশা করি এখানে এই ক্যাপিটালাইজ অন এই ফ্রেজটার ব্যবহারটা বুঝতে পেরেছেন। দ্য মোমেন্টাম, এখানে মোমেন্টাম মানে হচ্ছে কি? যে গতি, মোমেন্টাম মানে আমাদের গতিবেগ, ফিজিক্সের ভাষায় গতিবেগ।
তো এখানে আসলে কি, এখানে আসলে এই যে সামিটটা হলো, সামিটটা এখন একটা রমরমা অবস্থায় আছে। বিনিয়োগের জন্য দুইটা চুক্তি অলরেডি সাইন হয়েছে। সেই সাথে আরও অনেকেই আগ্রহ প্রকাশ করেছে যে তারা ভবিষ্যতে বিনিয়োগের জন্য এখানে আসবে। এই যে মোমেন্টামটা এখন চলছে, গতিটা চলছে, ধারাটা চলছে, একটা ইতিবাচক একটা মানে ধারা, রমরমা একটা অবস্থা চলছে। সেই রমরমা অবস্থাটাকে আপনি বলতে পারেন সাফল্যকে ক্যাপিটালাইজ অন, মানে কাজে লাগাতে হবে বা মানে এটাকে ব্যবহার করতে হবে। তো দ্য গভর্নমেন্ট হ্যাজ রাইটলি, সরকার সঠিকভাবে এক্সপ্রেস ইটস ইন্টেন্ট, সঠিকভাবে ইচ্ছা প্রকাশ করেছে টু ক্যাপিটালাইজ অন দ্য মোমেন্টাম। সরকার সঠিকভাবে এই গতি, এই যে মোমেন্টামটা, এই যে ধারাটা, সেটা বজায় রাখার সদিচ্ছা প্রকাশ করেছে, সদিচ্ছা প্রকাশ করেছে। তাহলে এখানে মোমেন্টাম আমরা বলতে পারি সরকার সঠিকভাবে, রাইটলি এখানে সঠিকভাবে কী করেছে, সঠিকভাবে এই ধারা বজায় রাখার। দেখুন, বজায় রাখা বলতে এখানে ক্যাপিটালাইজ অন, আপনি বলতে পারেন কাজে লাগানো, এই ধারা বা এই গতি, যে গতিটা আমরা পেয়েছি, মোমেন্টামটা পেয়েছি, এই গতি বা কাজের ধারা থেকে বা এই সাফল্য থেকে, এই গতিটাকে, এই সাফল্যটাকে, মানে এই যে সামিটটা হলো সেটা, ঠিক আছে, সেটাকে আপনি সাফল্য বলেও এটার কি ভাবানুবাদ করতে পারেন। এই সাফল্যকে, যেটা অলরেডি আগের একটা বাক্যে এটা বলেছে ওরা, তো কাজে লাগানোর ইচ্ছা প্রকাশ করেছেন বা সদিচ্ছা প্রকাশ করেছেন বলতে পারেন। কাজে লাগানোর ইচ্ছা, এক্সপ্রেস ইটস ইন্টেন্ট, প্রকাশ করেছে। এভাবে আমরা ব্যাপারটাকে অনুভব বা অনুবাদ করে দিতে পারি। সরকার সঠিকভাবে এই গতি বা সাফল্যকে কাজে লাগানোর ইচ্ছা প্রকাশ করেছে বা সদিচ্ছা প্রকাশ করেছে। অথবা আপনি বলতে পারেন যে মোমেন্টামটা গেল, এই যে একটা অবস্থা গেল, বাইরের বিভিন্ন দেশের মানুষজন সেখানে ইনভেস্ট করছে বা করার আগ্রহ প্রকাশ করছে, এই মোমেন্টামটাকে আসলে ক্যাপিটালাইজ অন করা মানে হচ্ছে কি, এই ধারাটাকে বজায় রাখার সদিচ্ছা প্রকাশ করছে, এটাও বলা যায় ভাবানুবাদ হিসেবে। যে এই যে একটা রমরমা পজিশন যাচ্ছে বা একটা মোমেন্টাম চলছে ইনভেস্টমেন্টের, সেটার ধারা বজায় রাখতে চাচ্ছে বা ক্যাপিটালাইজ অন করতে চাচ্ছে, কাজে লাগাতে চাচ্ছে। দেখুন, এই ইংরেজির ব্যাপারটা আমাদের এখানে সম্পূর্ণই বাংলা ভাষা অনুভব করতে হবে। এবং কেন অনুভব করতে হবে? কারণ তারা যে ভাষাটা লিখছে সেটা কিন্তু ব্যাখ্যা কোনো ভাষা না। তাদের ভাষা এইভাবে বলে, আর আমাদের ভাষা এইভাবে আমরা বিস্তারিত ব্যাখ্যা করে বলি। আমাদের ভাষা তাদের ভাষার মধ্যে এটা হলো পার্থক্য। তারা এইভাবে বলে, আমরা এইভাবে বলি। আমরা মোমেন্টাম বলি না, যে মোমেন্টাম মানে ওরা এক কথায় বলে ফেলে মোমেন্টাম। ওই যে আমি এতক্ষণ বাংলায় প্রকাশ করলাম বিভিন্নভাবে, সেটার এই মোমেন্টামের মানে এক্সাক্ট মানে হচ্ছে গতি। এখন গতি বললে আসলে এটা ব্যাপারটা কি আমরা বাংলা ভাষায় বুঝি না, এই জন্য আমাকে এতগুলো কথা বলে ব্যাখ্যা করতে হচ্ছে যে মোমেন্টামটা হচ্ছে কি এখন এই ইনভেস্টমেন্টের যে চলছে এটা। তো ইংরেজিতে এটা একটা শব্দ ইউজ করলেই মানুষ বুঝে যায়, ইংরেজরা বুঝে যায়, কিন্তু বাংলায় এতক্ষণ কথা বলতে হচ্ছে কেন? কারণ আমরা ব্যাপারটা সম্পর্কে ওই এক্সাক্ট শব্দটার হুবহুব কোনো শব্দ বাংলায় পাচ্ছি না, যে কারণে এটাকে অনেকগুলো ওয়েতে চেঞ্জ করে আমাকে কি করতে হচ্ছে, ব্যাখ্যা করতে হচ্ছে, ভাবানুবাদ দিয়ে বোঝাতে হচ্ছে, ঠিক আছে। তো কখন আমরা ভাবানুবাদ বা ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন পড়ে? যখন আমরা এক্সাক্ট ওই ওয়ার্ডের বাংলা কোনো ওয়ার্ড পাই না, সেক্ষেত্রে। যাই হোক, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। এখানে খুব সুন্দর দুটি শব্দ পেয়েছে, ক্যাপিটালাইজ অন এবং আরেকটা হচ্ছে কি মোমেন্টাম। যখন কোনো একটা মোমেন্টাম চলে, যেমন এখন ধরেন গাজা বা ফিলিস্তিন ফ্রি প্যালেস্টাইন নামক একটা লং মার্চ হচ্ছে বা এই ধরনের আন্দোলন বিক্ষোভগুলো হচ্ছে, এখন একটা মোমেন্টাম চলছে। তো যেই মোমেন্টামটা চলার সময় আমাদের কী করতে হবে? ভারতের যে মুসলিম নিধন হচ্ছে সেই দিকেও আমাদের কী করতে হবে? নজর দিতে হবে, সেই দিকের ব্যাপারেও আমাদের সোচ্চার হতে হবে, ভয়েস সাপোর্ট করতে হবে। যাই হোক, ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি। আমরা যদি পরের বাক্যে এখানে বলা হচ্ছে কি, অ্যাজ পার দ্য অর্গানাইজার্স, অ্যাজ পার দ্য অর্গানাইজার্স, মানে অ্যাজ পার এখানে কি, অ্যাজ পার মানে হচ্ছে অনুযায়ী, কোনো কিছুর অনুযায়ী। অ্যাজ পার দ্য অর্গানাইজার্স, বিভিন্ন সংগঠক যারা আছে, তো তাদের অনুযায়ী বা তাদের মতে, আ পাইপলাইন অফ পটেনশিয়াল ইনভেস্টমেন্টস, আ পাইপলাইন, এখানে পাইপলাইন মানে হচ্ছে কি, যে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা প্রক্রিয়াকে আমরা পাইপলাইন বলি। এই যে আবারও একটা শব্দ পাইপলাইন, ইংরেজিরা বলে দেয় পাইপলাইন, বাট বাংলায় আমরা এটাকে বলতে গেলে একটু ব্যাখ্যা। পাইপলাইনটা হচ্ছে কি, পাইপলাইনটা হচ্ছে এমন একটা বিষয়, পরিকল্পনা বলতে পারি, কখনো কখনো দীর্ঘমেয়াদী বা প্রক্রিয়া বা প্রসেস, ঠিক আছে, প্রসেস বা সিস্টেম। আ পাইপলাইন অফ পটেনশিয়াল ইনভেস্টমেন্ট, সম্ভাব্য যে ইনভেস্টমেন্ট, বিনিয়োগের যে পরিকল্পনা, সেটা উইল বি ক্রিয়েটেড, সৃষ্টি করা হবে, বেসড অন, ভিত্তি করে, দ্য কোম্পানিজ অ্যান্ড ইন্ডিভিজুয়ালস, কোম্পানিগুলো এবং কি প্রতিষ্ঠান ও ব্যক্তিদের, ইন্ডিভিজুয়ালসের, বেসড অন দ্য কোম্পানিজ অ্যান্ড ইন্ডিভিজুয়ালস। এখানে কিন্তু শেষ হয় না বাক্যটা, এই ইন্ডিভিজুয়ালস এবং কোম্পানিজকে আবার এখানে মডিফাই করছি, সেটা হচ্ছে কি, মডিফাই করে দিচ্ছি, হু হ্যাভ শোন ইন্টারেস্ট। তার মানে সেই সব কোম্পানি যারা আগ্রহ দেখিয়েছে, সেই সব ব্যক্তি যারা আগ্রহ দেখিয়েছে, তাদের উপর ভিত্তি করে একটা পাইপলাইন, সম্ভাব্য বিনিয়োগের একটা পরিকল্পনা, একটা প্রসেস উইল বি ক্রিয়েটেড, সৃষ্টি করা হবে। তাহলে এখানে অর্গানাইজার্স হচ্ছে কি, আয়োজকদের মতে, অ্যাজ পার দ্য অর্গানাইজার্স, আয়োজকদের মতে। তাহলে এটার অনুবাদ আমরা অনেকটা এরকম করে সাজাতে পারি যে আয়োজকদের মতে, আ পাইপলাইন অফ পটেনশিয়াল ইনভেস্টমেন্ট উইল বি ক্রিয়েটেড বেসড অন দ্য কোম্পানিজ অ্যান্ড ইন্ডিভিজুয়ালস, মানে যেসব প্রতিষ্ঠান, কোনো একটা প্রতিষ্ঠান, ওই সব প্রতিষ্ঠান এবং কোম্পানি, ব্যক্তিরা যারা আগ্রহ দেখিয়েছেন তাদের উপর ভিত্তি করে বা তাদেরকে মানে গুরুত্ব দিয়ে, হু হ্যাভ শোন ইন্টারেস্ট, যারা আগ্রহ দেখিয়েছে, অ্যান্ড আর রোড ম্যাপ, এবং একটা রোড ম্যাপ। এখানে দেখুন পাইপলাইন ছিল, আর এখানে হচ্ছে কি রোড ম্যাপটা হচ্ছে কি, রোড ম্যাপটা হচ্ছে পথ নির্দেশিকা, প্ল্যান বা স্ট্র্যাটেজি, একটা পথ নির্দেশিকা উইথ আ টাইম ফ্রেম, একটা সময়সীমার মধ্যে পথ নির্দেশিকা, অ্যান্ড আ রোড ম্যাপ উইথ আ টাইম ফ্রেম অফ 18-24 মান্থস, 18 থেকে 24 মান্থের একটা সময়সীমার সাথে একটা রোড ম্যাপ উইল বি ড্রোন আপ। এখানে উইল বি ড্রোন আপ মানে হচ্ছে কি, যে এটা আনা হবে, টু এনশিওর দ্য সামিটস প্রমিসেস, সামিটের যে প্রতিশ্রুতি আছে সেটা নিশ্চিত করে নেয়,
প্রমিজেস কোথায়? এই প্রমিজেস ট্রান্সলেট ইন্টু রিয়েল। এই প্রমিজেসগুলো, এই প্রতিজ্ঞাগুলোকে বাস্তবে রূপান্তর করার নিশ্চিত করতে উইল বি ড্রোন আপ করা হবে একটা রোড ম্যাপ 18 থেকে 24 মাসের সময়সীমার মধ্যে। তাহলে দেখুন আমরা এই পুরো ব্যাপারটাকে আমরা যদি প্রথম থেকে একটু বলি, এটা একটা বড় একটা বাক্য যেহেতু, অ্যাজ পার দ্য অর্গানাইজার্স, আয়োজকদের মতে, আ পাইপলাইন অফ পটেনশিয়াল ইনভেস্টমেন্টস, সম্ভাব্য বিনিয়োগের একটা পাইপলাইন বা বিনিয়োগ পরিকল্পনা উইল বি ক্রিয়েটেড, তৈরি করা হবে, বেসড অন দ্য কোম্পানিজ অ্যান্ড ইন্ডিভিজুয়ালস, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান হু হ্যাভ, দেখুন এখানে হু মানে কিন্তু যেসব কোম্পানি, এখান থেকে পড়তে হবে অনুবাদটা, যেসব কোম্পানি বা ব্যক্তি হ্যাভ শোন ইন্টারেস্ট, আগ্রহ দেখিয়েছে, তাদের ভিত্তিতে সম্ভাব্য বিনিয়োগের এখানে ডাবল না লিখে বিনিয়োগের, যদি পাইপলাইন দিয়ে বলেন বিনিয়োগের পাইপলাইন বলবেন এখানে, আর যদি সরাসরি পাইপলাইনের অনুবাদটা দেন তাহলে বিনিয়োগ পরিকল্পনা বলতে পারেন। সম্ভাব্য বিনিয়োগ পরিকল্পনা কোনটা? এই যে এটা, এই ইনভেস্টমেন্ট, পটেনশিয়াল ইনভেস্টমেন্ট, পাইপলাইন অফ পটেনশিয়াল ইনভেস্টমেন্টের অনুবাদ হবে কি? সম্ভাব্য বিনিয়োগ পরিকল্পনা। ঠিক আছে, এটা আমরা একটু মার্ক করে দিচ্ছি, সম্ভাব্য বিনিয়োগ পরিকল্পনা, পাইপলাইন অফ পটেনশিয়াল ইনভেস্টমেন্টস। Okay, and a roadmap with a time frame of 18-24 months will be drawn up. মানে এটাও কি draw up মানে হচ্ছে কি, এটাও আনা হবে, এটাও তৈরি করা হবে। With a time frame এত will be drawn up to ensure the summit's promises, সামিট থেকে যে প্রতিশ্রুতিগুলো আসছে সেগুলো ট্রান্সলেট ইন্টু রিয়েল, বাস্তবতায় রূপান্তরিত করা যায়, অ্যান্ড কি কমা দিয়ে বলছে লং টার্ম গেইনস, এবং দীর্ঘমেয়াদী সুফল অর্জন হিসেবে যাতে এটাকে প্রতিশ্রুতিগুলোকে রূপান্তর করা যায়। সামিটের যে প্রতিশ্রুতি দেওয়া আছে সেগুলো ট্রান্সলেট করবে ইন্টু রিয়েলে, বাস্তবতায়, আবার কোথায়? লং টার্ম গেইনসে, দীর্ঘমেয়াদী একটা সুফল দেয় এরকম একটা পজিশনে এগুলোকে রূপান্তর করবে। It goes without saying that, খুব সুন্দর একটা ফ্রেজ। এটার মানে হচ্ছে কি, যে বলাই বাহুল্য, বলার প্রয়োজন নেই, দ্য সাকসেস অফ দিস মাচ হাইপড, এখানে মাচ হাইপ মানে হচ্ছে কি, মানে সাকসেস, দ্য সফলতা অফ দিস মাচ হাইপ ইভেন্ট, এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা কীরকম ছিল? মাচ হাইপড, বহুল আলোচিত, ইভেন্ট মানে হচ্ছে অনুষ্ঠান, বা এই যে ঘটনাটা, বহুল আলোচিত এই অনুষ্ঠানের সাফল্য, সাকসেস, বহুল আলোচিত অনুষ্ঠানের সাফল্য উইল বি ডিটারমাইন্ড, নির্ভর করবে বা নির্ধারণ করা হবে, বাই, এটার মাধ্যমে, হাউ ওয়েল, কতটা ভালোভাবে, কতটা কার্যকরভাবে, দ্য অথরিটিস ক্যান ফলো থ্রু মানে হচ্ছে কি, ফলো থ্রু মানে হচ্ছে বাস্তবায়ন করা, অথরিটিস কতটা ভালোভাবে এটাকে কার্যকরভাবে সম্পন্ন করবে, বাস্তবায়ন করবে, ফলো থ্রু করবে সেটা। তাহলে এখানে ফলো থ্রুর মানে হচ্ছে কি, বাস্তবায়ন করা, ক্যারি আউট বলতে পারতেন, বা ইমপ্লিমেন্টও বলতে পারতেন, যে হাউ ওয়েল দ্য অথরিটিস ক্যান ইমপ্লিমেন্ট, অথবা হাউ ওয়েল দ্য অথরিটিস ক্যান ক্যারি আউট বা ক্যান ফলো থ্রু। তো দেখুন এই বাক্যটিকে যদি আমরা একটু সুন্দর করে লিখি, ইট গোজ উইদাউট সেইং দ্যাট, বলাই বাহুল্য, দ্য সাকসেস অফ দিস মাচ হাইপ ইভেন্ট উইল বি ডিটারমাইন্ড, এই বহুল আলোচিত অনুষ্ঠানের সাফল্য নির্ধারণ করা হবে। মানে করা হবে বললে ব্যাপারটা বেটার হয়, কারণ যেহেতু এটা পেসিভে আছে, করা হবে এটা বললে আমাদের দেশে কি, বাংলাদেশে স্বাভাবিক, করা হবে, বাই, এটার মাধ্যমে, হবে বাই হাউ ওয়েল দ্য অথরিটিস ক্যান ফলো থ্রু। তাহলে ক্যান ফলো থ্রু মানে হচ্ছে কি, এটা যদি আমরা একটু শব্দটা যদি একটু দেখিয়ে দিই যে ডিকশনারি থেকে, ফলো থ্রু, দেখুন ফলো থ্রু এটা হচ্ছে অনেকটাই ইমপ্লিমেন্ট করা বা ক্যারি আউট করা বা বাস্তবায়ন করা, ফ্রেজাল ভার্ব হিসেবে পরিকল্পনা বাস্তবায়ন করা, কার্যকরভাবে সম্পন্ন করা। তাহলে বাই হাউ ওয়েল দ্য অথরিটিস ক্যান ফলো থ্রু, কতটা কার্যকরভাবে কর্তৃপক্ষ প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে তার উপর ডিপেন্ড করে যে বহুল আলোচিত এই অনুষ্ঠানের সাফল্য নির্ধারণ করবে কিনা, নির্ধারণ করা হবে এটার উপর ডিপেন্ড করে। পরের বাক্যে চলে যায়, দ্য চ্যালেঞ্জ ইজ নট জাস্ট টু কনক্রিটাইজ, দেখুন কনক্রিটাইজ এই শব্দটা আমরা যদি একটু দেখি, কনক্রিট থেকে কনক্রিটাইজ ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। কনক্রিট কোনো কিছু মানে হচ্ছে কি একদম নির্ভেজাল, বাস্তবসম্মত কোনো কিছুকে আমরা কনক্রিট বলি, এটা কনক্রিট একটা টপিকস, বাস্তব, ঠিক আছে। তো এটাকে আমরা আসলে কনক্রিট মানে, কনক্রিট থেকে ভার্ব কনক্রিটাইজ, দৃঢ় বা বাস্তবায়ন করা বা নির্দিষ্টভাবে বাস্তবায়িত করা অর্থে আমরা কনক্রিটাইজ শব্দটাকে ব্যবহার করে থাকি। মানে কনক্রিট, আবার ম্যাটেরিয়াল থেকেও কিন্তু আমরা ম্যাটেরিয়ালাইজ বাস্তবায়িক অর্থে ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। দ্য চ্যালেঞ্জ ইজ নট জাস্ট টু কনক্রিটাইজ দ্য ইনভেস্টমেন্ট কমিটমেন্টস হচ্ছে কি, বিনিয়োগ প্রতিশ্রুতি বাস্তবায়ন করাটাই কি, ইজ নট জাস্ট টু কনক্রিটাইজ দ্য ইনভেস্টমেন্ট কমিটমেন্টস, যে বিনিয়োগ যে প্রতিশ্রুতি করেছে সেগুলো বাস্তবায়ন করাটাই দ্য চ্যালেঞ্জ ইজ নট জাস্ট, এটাই না, বাট অলসো সেই সাথে টু আপহোল্ড দ্য পোস্ট জুলাই ইকোনমিক রিফর্ম এজেন্ডা, জুলাই পরবর্তী যে অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা আছে, রিফর্ম এজেন্ডা, টু ক্রিয়েট অ্যান এনাবলিং এনভায়রনমেন্ট ফর সাস্টেইনেবল গ্রোথ, মানে ট্যাক্সই উন্নয়ন পরিবেশ তৈরি করার ক্ষেত্রে, টু ক্রিয়েট অ্যান এনাবলিং এনভায়রনমেন্ট, এনাবলিং এনভায়রনমেন্ট হচ্ছে কি, সহায়ক পরিবেশ তৈরি করার জন্য যে আমরা একটা রিফর্ম এজেন্ডা নিয়েছি সেটার জন্য কিন্তু এটা চ্যালেঞ্জ, জরুরি বা এটা একটা চ্যালেঞ্জ। তো দেখুন এখানে কয়েকটা পার্ট আমরা যদি সাজিয়ে সুন্দর করে লিখি, দ্য চ্যালেঞ্জ ইজ নট জাস্ট টু কনক্রিটাইজ দ্য ইনভেস্টমেন্ট কমিটমেন্টস, চ্যালেঞ্জ এখন শুধু ওই বিনিয়োগ কমিটমেন্টসগুলো কনক্রিটাইজ করা বা ম্যাটেরিয়ালাইজ করাতেই সীমাবদ্ধ নয়, বাট অলসো বরং অথবা সেই সাথে টু আপহোল্ড, মানে এটাকে আপহোল্ড রাখা, সমুন্নত রাখা, দ্য পোস্ট জুলাই ইকোনমিক রিফর্ম এজেন্ডা,
জুলাই পরবর্তী অর্থনৈতিক যে সংস্কার পরিকল্পনা এজেন্ডা, সংস্কার পরিকল্পনা রিফর্ম এজেন্ডা আমরা নিয়েছি, সেটাকে রিফর্ম এজেন্ডা নিয়েছি কেন? টু ক্রিয়েট অ্যান এনাবলিং ইনভলভমেন্ট মানে টেকসই সহায়ক একটা পরিবেশ তৈরি করার ব্যাপারে যে রিফর্ম এজেন্ডাগুলো নিয়েছি সেগুলো আফল করাও কি এখন একটা চ্যালেঞ্জ। এগুলো কেন নিয়েছি? ফর সাস্টেনেবল গ্রোথ, টেকসই উন্নয়নের জন্য, টেকসই বৃদ্ধির জন্য। সো বরং জুলাই পরবর্তী অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা ধরে রেখে টেকসই উন্নয়ন পরিবেশ তৈরি করাও এখন বড় একটা চ্যালেঞ্জ বা এটা জরুরি। শুধু এটাই জরুরি না, এখন চ্যালেঞ্জ মানে হচ্ছে কি জরুরি চ্যালেঞ্জ, এটা ইংরেজি বাট বাংলা হচ্ছে কি এটা খুবই জরুরি বা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন চ্যালেঞ্জটা আমাদের শুধু এটা না, সেই সাথে এটাও। যাই হোক, পরে বাক্য দেখুন, ইন দিস কানেকশন মানে হচ্ছে কি এই প্রেক্ষাপটে বা এই প্রসঙ্গে বলতে পারেন, এই প্রেক্ষাপটে বা এই প্রসঙ্গে উই ওয়ান্ট টু রিটারেট মানে হচ্ছে কি আমরা একদম এক্স্যাক্টলি জানি রিটারেট মানে হচ্ছে পুনরায় বলানো বা পুনর্ব্যক্ত করা। কোনো কিছু যদি রিটারেট করা হয় মানে হচ্ছে এটাকে আমরা রিপিট করতেছি বা এটাকে আমরা এমফেসাইজ করছি, জোর দিয়ে বলছি, এটাই হচ্ছে কি রিটারেট। ইন দিস কানেকশন এই প্রেক্ষাপটে উই ওয়ান্ট টু রিটারেট দ্য ইম্পর্টেন্স অফ অ্যাড্রেসিং লং স্ট্যান্ডিং ভেরিয়ার্স মানে হচ্ছে দীর্ঘস্থায়ী যে বাধা বিঘ্নতাগুলো আছে সেগুলো মোকাবেলার গুরুত্বটাকেও আমরা উই ওয়ান্ট টু রিটারেট পুনরায় বলতে চাচ্ছি, পুনর্ব্যক্ত করতে চাচ্ছি বা সতর্ক করতে চাচ্ছি, গুরুত্বপূর্ণ করে তুলে ধরার চেষ্টা করতে চাই। উই ওয়ান্ট টু রিটারেট দ্য ইম্পর্টেন্স অফ অ্যাড্রেসিং লং স্ট্যান্ডিং ভেরিয়ার্স। এখন দেখুন এই যে ব্যারিয়ার্সগুলো কোথায়? এখন দেখুন অনেকে টু থাকলেই বলবেন যে এই তো বিভার্ব হওয়ার কথা, বেস ফর্ম হওয়ার কথা। না, এখানে হচ্ছে কি লং স্ট্যান্ডিং ব্যারিয়ার্সগুলো কোথায়, কোন দিকে, এটা বুঝাচ্ছে। কোন দিকে? ডুইং বিজনেস দ্যাট হ্যাভ বিন রিপিটেডলি ফ্ল্যাগড বাই এক্সপার্টস মানে বিশেষজ্ঞ কর্তৃক ফ্ল্যাগড হয়েছে। বিশেষজ্ঞরা কী করেছে? সতর্ক করেছে। ফ্ল্যাগড এখানে কি? সতর্ক হওয়া। রিপিটেডলি ফ্ল্যাগড হয়েছে এই ডুইং বিজনেসটা বারবার যে এই ফ্ল্যাগের শিকার হয়েছে, সেই দিকে যে বাধাগুলো আছে দীর্ঘস্থায়ী সেগুলোকে সমাধানের গুরুত্বকে আমরা রিটারেট করতে চাই, মানে আমরা এটাকে তুলে ধরতে চাই, আবারও তুলে ধরতে চাই। রিটারেট। তো আমরা এটাকে যদি সাজিয়ে একটু দেখি, খেয়াল করুন এখানে প্রথম পার্টটা হচ্ছে ইন দিস কানেকশন, এই প্রেক্ষাপটে উই ওয়ান্ট টু রিটারেট দ্য ইম্পর্টেন্স অফ অ্যাড্রেসিং লং স্ট্যান্ডিং ব্যারিয়ার্স। এই পর্যন্ত যদি আমরা বলি যে আমরা রিটারেট করতে চাই, তুলে ধরতে চাই দ্য ইম্পর্টেন্স গুরুত্বকে অফ অ্যাড্রেসিং লং স্ট্যান্ডিং ব্যারিয়ার্সগুলো, যে বাধা বিঘ্নতা প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কোথায়? টু ডুইং বিজনেস, ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে। এখানে ডুইং বিজনেস বা ব্যবসা করা বা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে দ্যাট যেসব ব্যাপারে, এই দ্যাট মানে হচ্ছে যেসব ব্যাপারে হ্যাভ বিন রিপিটেডলি ফ্ল্যাগড বাই এক্সপার্টস, বিশেষজ্ঞ কর্তৃক বহুবার সতর্ক করা হয়েছে, সেই সব ব্যবসা করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা বা বাধাগুলো আছে দীর্ঘস্থায়ী, সেগুলো মোকাবেলার গুরুত্বকে আমরা আবারও তুলে ধরতে চাই। উই ওয়ান্ট টু রিটারেট দ্য ইম্পর্টেন্স অফ অ্যাড্রেসিং লং স্ট্যান্ডিং ব্যারিয়ার্স টু ডুইং বিজনেস দ্যাট হ্যাভ বিন রিপিটেডলি ফ্ল্যাগড বাই এক্সপার্টস। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। পরের বাক্যে চলে যান। While there are sector specific concerns, দেখুন এখানে এই জিনিসটা জোর দিয়ে বলতে হবে, সেক্টর স্পেসিফিক কনসার্নস মানে হচ্ছে কি খাত ভিত্তিক উদ্বেগ, কনসার্নস অ্যান্ড ভালনারেবিলিটিস মানে হচ্ছে কি ঝুঁকি। তো এটার অনুবাদটা হচ্ছে কি যে ওয়াইল দিয়ে শুরু হয়েছে, তো এখানে আপনি বলতে পারেন যে যদিও, ওয়াইল বা থাকলেও, সত্ত্বেও, এরকম একটা সেন্স এখানে। কিছু খাত ভিত্তিক উদ্বেগ ও ঝুঁকি থাকলেও, while there are sector specific concerns and vulnerabilities such as those affecting the RMG industry, যেগুলো কিনা আরএমজি ইন্ডাস্ট্রিকে প্রভাবিত করছে, which just survive temporarily, যেগুলো অস্থায়ীভাবে টিকে আছে, a tariff scare triggered by US, দেখুন which just survived, a tariff scare triggered by US কর্তৃক কি ট্রিগার্ড হয়েছে। ব্যারিয়ার্স, এরপর দেখুন এই যে এখানে একটা এমড্যাশ, এখানে একটা এমড্যাশ, এরপর এখানে চলে আসছে ব্যারিয়ার্স কাটিং অ্যাক্রস অল সেক্টরস মাস্ট বি অ্যাড্রেসড উইথ প্রায়োরিটি। তো দেখুন শুরু থেকে যদি আমরা আবারও পড়ি, এখানে বাক্যটি যেহেতু ওয়াইল দিয়ে শুরু হয়েছে, তার মানে এটার কি দুইটা পার্ট থাকবে, ওয়াইল একটা পার্ট এবং আরেকটা পার্ট। ওয়াইল হচ্ছে কি যে যদিও এটা হয়েছে তারপরেও এটা, যদিও এটা হয়েছে তারপরেও এটা। এখন এই যদিওর পার্টের পর দেয়ার আর সেক্টর স্পেসিফিক কনসার্নস, কিছু খাত ভিত্তিক উদ্বেগ ও ঝুঁকি রয়েছে, যদিও রয়েছে, আপনি এটাকে সংক্ষেপে বলতে পারেন থাকলেও, সাচেস যেমনটা দোজ অ্যাফেক্টিং দ্য আরএমজি ইন্ডাস্ট্রি, মানে যেমন ওইগুলো যেগুলো কিনা আরএমজি ইন্ডাস্ট্রিকে অ্যাফেক্টিং করছে, প্রভাবিত করছে, তৈরি পোশাক খাত, উইচ যেগুলো কিনা, উইচ দিয়ে আরএমজি ইন্ডাস্ট্রিকে বলা হচ্ছে উইচ জাস্ট সার্ভাইভ মানে হচ্ছে কি যে আপনি কোনো কিছু থেকে বেঁচে আছেন, টিকে আছেন। সার্ভাইভড, কাকে সার্ভাইভ করেছেন সেটা সরাসরি এখানে বলা হচ্ছে ট্যারিফ স্কোয়ার মানে হচ্ছে কি যে ট্যারিফ ভীতি, শুল্ক ভীতির, এই যে আপনি যদি বলেন যে আই সার্ভাইভ দিস ট্র্যাপ, এর মানে হচ্ছে ট্র্যাপ থেকে আপনি বেঁচেছেন, ঠিক সেমভাবে এই যে শুল্কের একটা ভীতি ট্রিগার্ড বাই দ্য ইউএস, আমেরিকা কর্তৃক প্ররোচিত, ট্রিগার্ড আর চালু বা দেয়া বা ধাক্কা বা আঘাত, আমেরিকা কর্তৃক আঘাত হানা যে ট্যারিফ শুল্ক ভীতি ছিল, সেই ভীতি থেকে যে আরএমজি খাতগুলো, আরএমজি ইন্ডাস্ট্রিগুলো জাস্ট সার্ভাইভ টেম্পোরারিলি, মানে সাময়িকভাবে যেগুলো টিকে আছে, উইচ জাস্ট সার্ভাইভ টেম্পোরারিলি, আর ট্যারিফ স্কেয়ার, এই ট্যারিফটা স্কেয়ারটা কোথা থেকে? ট্রিগার্ড বাই দ্য ইউএস, যেমন পোশাক খাত যা সদ্যই
এই যে জাস্ট সদ্যই আমেরিকার শুল্ক ভীতির সাময়িক ধাক্কা কাটিয়ে উঠেছে, এই যে সার্ভাইভ করেছে, কাটিয়ে উঠেছে স্বল্প একটা ধাক্কা, তারপর 3 মাসের জন্য স্থগিত করেছে, এই যে ধাক্কাটা থেকে কিছুটা ধাক্কা কাটিয়ে উঠেছে সাচেসের পার্ট, এই যে এই এম ড্যাশ এই পর্যন্ত কিন্তু এই যে ঝুঁকিগুলোর কথা বলা হচ্ছে, কনসার্নস এন্ড ভালনারেবিলিটিসগুলো কি, সেগুলো হচ্ছে এইরকম কিছু আরএমজি ইন্ডাস্ট্রি আছে যেগুলো এফেক্টিং ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেগুলো কিনা সার্ভাইভ করেছে সদ্যেও টেম্পোরালি কোনো রকম টেরিফ স্কোয়ার, একটা টেরিফ ভীতি থেকে, যেটা কিনা ট্রিগার্ড বাই দ্য ইউএস কর্তৃক আরোপিত একটা শুল্ক ভীতি থেকে কোনো রকম টিকে আছে, কোনো রকম বেঁচে আছে বা কাটিয়ে উঠেছে ধাক্কা, সেই ব্যাংকগুলোর কথা এখানে বলা আছে ভালনারেবিলিটিস এবং কনসার্নস, খাতভিত্তিক কিছু কনসার্নের কথা বলা আছে, যদিও দেয়ার আর সেক্টর স্পেসিফিক কনসার্নস, তবুও এইসব বাধাগুলো ভেরিয়ার্স, এইসব বাধাগুলো যেগুলো কিনা কাটিং অ্যাক্রস অল সেক্টরস মানে হচ্ছে কি সকল খাতেই যেগুলো প্রভাব বিস্তার করছে, যেগুলো মানে এটাকে কি করছে বা বিঘ্নিত করছে, কাটিং অ্যাক্রস বা সকল খাত জুড়েই যে বাধাগুলো রয়েছে, ব্যারিয়ার্স কাটিং অ্যাক্রস অল সেক্টরস, সেই ব্যারিয়ার্সগুলোকে মাস্ট বি অ্যাড্রেসড, মোকাবেলা করতে হবে উইথ প্রায়োরিটি, অগ্রাধিকার দিয়ে সেই ব্যারিয়ার্সগুলোকে অবশ্যই মোকাবেলা করতে হবে। যাই হোক, আমরা পরের বাক্যে চলে আসি। দেখুন পরের বাক্যে বলা হচ্ছে যে কি পার্টিসিপ্যান্টস, অংশগ্রহণকারীরা, দ্য সামিটে অংশগ্রহণকারীরা ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ রেইজড করেছে কনসার্নস, উদ্বেগ প্রকাশ করেছে অ্যাবাউট পলিসি ইনকনসিস্টেন্সি মানে হচ্ছে কি নীতিগত যে অস্থিরতা বা অসামঞ্জস্যতা, নীতি অসামঞ্জস্যতা, নীতিগত অস্থিরতা, করপশন নিয়ে, ব্যুরোক্রেটিক র্যাট ট্যাপ, আমলাতান্ত্রিক যে দৌরাত্ম্য সেটা নিয়ে, লেক অফ কোঅর্ডিনেশন, সমন্বয়ের অভাব, ক্রাইসিস অফ গ্যাস, ক্রাইসিস থেকে ক্রাইসিস বহুবচন করা হয়েছে, অফ গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি অ্যান্ড কমপ্লেক্স অ্যাপ্রুভাল প্রসিডিওর, কিছু জটিল অনুমোদন প্রক্রিয়া, এগুলো কি করেছে উদ্বেগ প্রকাশ করেছে অ্যাবাউট এই নিয়ে। দেখুন এটা সিম্পল সেন্টেন্স, রেজড করেছে কনসার্নস অ্যাবাউট এই টপিকসগুলো নিয়ে। পরের বাক্যে চলে যায়। দেখুন সাম অফ দিজ ওয়ার অলসো রিফ্লেক্টেড ইন এ রিসেন্টলি আনভেইলড ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট দ্যাট হাইলাইটেড বাংলাদেশের টপ 5 বিজনেস অবস্টাকলস ইনক্লুডিং ইটস ইনএফিশিয়েন্ট ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড ইনফর্মাল ইকোনমি। এটার মানে হচ্ছে কি সাম অফ দিস, এই যে উদ্বেগগুলো আছে সেগুলোর কিছু ওয়ার অলসো রিফ্লেক্টেড, প্রতিফলিত হয়েছে ইন রিসেন্টলি আনভেইলড, সম্প্রতি উন্মোচিত প্রকাশিত ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্টেও কিছু উদ্বেগ প্রকাশিত হয়েছে, প্রতিফলিত হয়েছে, দ্যাট যেগুলো কিনা হাইলাইটেড তুলে ধরেছে বাংলাদেশের টপ 5 বিজনেস অবস্টাকলস, শীর্ষ 5টি ব্যবসায়িক বাধাকে হাইলাইটেড তুলে ধরেছে, ইনক্লুডিং ইটস ইনএফিশিয়েন্ট অদক্ষ ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড ইনফর্মাল ইকোনমি, অনানুষ্ঠানিক অর্থনীতি ও অকার্যকর কর কাঠামো, ইনএফিশিয়েন্ট ট্যাক্স স্ট্রাকচার, অকার্যকর কর কাঠামো ও অনানুষ্ঠানিক অর্থনীতি, এগুলো হচ্ছে কি ইনক্লুডিং, এগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত বা এগুলো হচ্ছে কি অন্যতম। যাই হোক, আমরা চলে যাই পরের বাক্য হচ্ছে কি মেনি অফ দিস প্রবলেমস, এইসবের এই প্রবলেমগুলোর অসংখ্যই রিকোয়ার, প্রয়োজন পলিটিক্যাল কমিটমেন্ট, রাজনৈতিক প্রতিশ্রুতি। সো পলিটিক্যাল পার্টিস টু মাস্ট স্টেপ আপ ইন ক্রিয়েটিং দ্য কাইন্ড অফ এনভায়রনমেন্ট ইনভেস্টর্স নিড। তো দেখুন আমরা যদি আবারও একটু পড়ি, মেনি অফ দিস প্রবলেমস রিকোয়ার পলিটিক্যাল কমিটমেন্ট, এই যে শব্দটা বা বাক্যটা এখানে রিকোয়ার পলিটিক্যাল কমিটমেন্ট, এটার মানে হচ্ছে কি যে এই সব সমস্যার অনেকগুলোতেই পলিটিক্যাল কমিটমেন্ট দরকার, মানে সমাধান করতে হলে পলিটিক্যাল কমিটমেন্ট লাগবেই। এটা আরেকটা মানে আপনি বলতে পারেন যে পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া এইসব সমস্যার অনেকগুলোই সমাধান সম্ভব না। পলিটিক্যাল কমিটমেন্ট এখানে কি রাজনৈতিক সদিচ্ছা, রাজনৈতিকভাবে প্রতিশ্রুতি দেওয়া, কমিটমেন্টটাকে আমরা এখানে সদিচ্ছা বলবো। রাজনৈতিক সদিচ্ছা, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞাবদ্ধতা না থাকলে এইসব সমস্যার অনেকগুলোই সমাধান করা সম্ভব না, এটাই রিকোয়ারের মানে, রিকোয়ার পলিটিক্যাল কমিটমেন্ট। সো তাই পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক যে দলগুলো আছে সেগুলোকেও, এখানে টু মানে হচ্ছে সেগুলোকেও মাস্ট স্টেপ আপ, এগিয়ে আসতে হবে, ইন ক্রিয়েটিং, তৈরি করায়, দ্য কাইন্ড অফ এনভায়রনমেন্ট, সেই রকম পরিবেশ তৈরি করায়, কীরকম পরিবেশ, ইনভেস্টর্স নিড, যেই রকম পরিবেশ ইনভেস্টর্সরা চায়, বিনিয়োগকারীদের দরকার যেই রকম পরিবেশ, সেই রকম পরিবেশ তৈরিকরণে, সৃষ্টিকরণে পলিটিক্যাল পার্টিগুলোকেও তাই এগিয়ে আসতে হবে। পরের বাক্যে চলে যায়। দ্য ফ্যাক্ট ইজ মানে হচ্ছে কি বাস্তবতা হলো বাংলাদেশ হ্যাজ সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্ট পটেনশিয়াল, একটা ব্যাপক বিশাল সম্ভাবনা রয়েছে বিনিয়োগের, বাট ইট ক্যানট বি ফুললি রেইজড উইদাউট অ্যাড্রেসিং দিজ আন্ডারলাইন চ্যালেঞ্জেস। আন্ডারলাইন চ্যালেঞ্জ মানে এখানে অন্তর্নিহিত যে সমস্যাগুলো আছে সেগুলো মোকাবেলা ছাড়া ক্যানট বি ফুললি রিয়ালাইজড, সেগুলো এই অন্তর্নিহিত সমস্যাগুলো সমাধান না করলে ক্যানট বি ফুললি রিয়ালাইজড মানে হচ্ছে পুরোপুরি এগুলোকে বাস্তবায়িত করা যাবে না বা কাজে লাগানো যাবে না। তাহলে আমরা বলতে পারি বাস্তবতা হলো দ্য ফ্যাক্ট ইজ বাংলাদেশের বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে, কিন্তু এই অন্তর্নিহিত সমস্যাগুলো সমাধান না করলে তা পুরোপুরি বাস্তবে রূপ পাবে না, ক্যানট বি ফুললি রিয়ালাইজড। ওয়াইল দ্য ইন্টারিম গভর্নমেন্টস এফোর্টস ইন দিস রিগার্ড, এই বিষয়ে যদিও ইন্টারিম গভর্নমেন্টের পদক্ষেপ হ্যাভ বর্ন সাম ফ্রুট, দেখুন খুব সুন্দর একটা ফ্রেজ, কিছুটা মানে ফল দিয়েছে, মানে কি সাফল্য এসেছে, মাচ মোর নিডস, অনেক বেশি দরকার, টু বি ডান, আরও অনেক কিছু করার বাকি, মাচ মোর নিডস টু বি ডান, মাচ মোর, এখানে মাচ মোর হচ্ছে সিঙ্গুলার, এই কারণে নিডস বলা হচ্ছে, নিডস টু বি ডান, আরও অনেক কিছু করার বাকি। তার মানে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় কিছুটা রিগার্ড এই যে ইফোর্টস হ্যাভ বর্ন সাম ফ্রুট মানে হচ্ছে কি কিছুটা সাফল্য এসেছে, অন্তর্বর্তী সরকারের কিছুটা সাফল্য এসেছে কিন্তু এখনও অনেক কিছু করার বাকি।
আমরা এটাকে এইভাবে সাজাতে পারি। পরের বাক্য দেখুন, at the same time we must acknowledge the promise shown of late by some sectors. at the same time একই সঙ্গে বা পাশাপাশি সেই সাথে we must acknowledge আমাদের স্বীকার করতে হবে the promise যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে shown of late মানে হচ্ছে কি সম্প্রতি বা সাম্প্রতিককালে যে সম্ভাবনার বা প্রতিশ্রুতির ইঙ্গিত দেখা যাচ্ছে by some sectors কিছু খাতে কয়েকটি খাতে তাও স্বীকার করতে হবে, তাও স্বীকার করা জরুরি। we must acknowledge মানে কিছু খাতে যে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে তা আমাদের কি ওই মাস্ট অ্যাকনলেজ আমাদের স্বীকার করতে হবে, ঠিক আছে। বলা হচ্ছে যে হ্যাঁ অন্তর্বর্তী সরকার অনেক কিছু করেছে, সেই সাথে অনেক বাকি রয়েছে, তারপরও কিছু সাম্প্রতিককালে কিছু সেক্টরে আমরা দেখেছি যে অগ্রগতি যে প্রমিসগুলো করেছে সেগুলো স্বীকার করতে হবে। ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ ইন ইটস রিপোর্ট এই রিপোর্টে দ্য ওয়ার্ল্ড ব্যাংক আইডেন্টিফাইড 4 সেক্টরস গ্রিন আরএমজি, হাউজিং ফর মিডল ক্লাস ফ্যামিলি, পেইন্ট অ্যান্ড ডাইস অ্যান্ড ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যাজ রাইপ ফর রিফর্ম। তো দেখুন এখানে এই যে শেষে বাক্যটা বুঝতে পেরেছেন কিনা, প্রথমে বলছে যে উদাহরণস্বরূপ যেমন কিছু যে স্বীকার করতে হবে সেটা স্বীকার করতেছে এখানে, যেমন ইন ইটস রিপোর্ট এটার প্রতিবেদনে দ্য ওয়ার্ল্ড ব্যাংক আইডেন্টিফাইড 4 সেক্টরস 4টা সেক্টরকে শনাক্ত করেছে, যেমন গ্রিন সবুজ পোশাক খাত, তারপর মিডল ক্লাস ফ্যামিলিজ হাউজিং ফর মিডল ক্লাস ফ্যামিলিজ মধ্যবিত্তদের জন্য আবাসন, এবং রং ও রঞ্জক পদার্থ যেটাকে ডাইস বলি আমরা, অ্যান্ড ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস এবং কি ডিজিটাল আর্থিক সেবা যেটা সেগুলো। এখন দেখুন আমরা এই জায়গায় যে অ্যাজ রাইপ ফর রিফর্ম, রাইপ মানে হচ্ছে কি কোনো কিছু পাকা বা পরিপক্ক এরকম, ফর রিফর্ম মানে সংস্কারের জন্য পরিপক্ক বা উপযুক্ত সেটা। তো এই যে এখানে ওয়ার্ল্ড ব্যাংক আইডেন্টিফাইড করেছে 4 সেক্টরসকে, এই 4 সেক্টরসকে কী হিসেবে আইডেন্টিফাইড করেছে সেটার উত্তরে কিন্তু এখানে অ্যাজ রাইপ ফর রিফর্ম সংস্কারের জন্য পরিপক্ক বা প্রস্তুত বলে আইডেন্টিফাইড করেছে। এখন এই 4 সেক্টরস যেটা সেটাকে কিন্তু আমরা এম ড্যাশের ভিতরে সেক্টরস 4টা উল্লেখ করে দিয়েছি। এই সেক্টর 4টা কিন্তু এটার সাথে কানেকশন হচ্ছে যে 4 সেক্টরস অ্যাজ রাইপ ফর রিফর্ম হিসেবে আইডেন্টিফাইড করেছে ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে। তো এই হচ্ছে মানে পুরো সেন্টেন্সের মানেটা। আমরা যেটাকে অনুবাদ করি অনেকটা এরকম হবে যে এভাবে বলা যায় যে যেমন বিশ্বব্যাংকের প্রতিবেদনের 4টি খাতকে সংস্কারের জন্য প্রস্তুত বলা হয়েছে, আইডেন্টিফাইড 4 সেক্টরস অ্যাজ রাইপ ফর রিফর্ম। পরের বাক্যে চলে যায় দিস সেক্টরস এই সব খাত ইট আর গোজ আর ম্যাচিউর অ্যান্ড পলিটিক্যাল ফিজিবল ইনাফ। দেখুন এখানে ছোট করে একটা বাক্য এখানে 2টা কমার মধ্যে লেখা হয়েছে ইট আর গোজ মানে হচ্ছে এখানে ইট মানে হচ্ছে কি ওই যে বিশ্বব্যাংক যে রিপোর্টটা দিয়েছে তারা আর্গোজ করেছে মানে হচ্ছে তারা কথাবার্তা বলেছে, তারা মত দিয়েছে তাদের মতে, ঠিক আছে। এই যে মাঝখানে যে একটা মানে বাম হাত ঢুকে গেছে একটা সেন্টেন্স ছোট করে ঢুকেছে, এটার মানে হচ্ছে কি তাদের মতে, দিস সেক্টরস তাদের মতে, দিস সেক্টরস এরপর ভার্ব ধরবে এখানে, দিস সেক্টরস আর ম্যাচিউর অ্যান্ড পলিটিক্যালি ফিজিবল ইনাফ মানে যথেষ্ট পরিপক্ক এবং পলিটিক্যালি ফিজিবল রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য, ইনাফ টু বি রিস্ট্রাকচার্ড মানে পুনর্গঠন হবে বলে, পুনর্গঠন করা হবে, করার উপযুক্ত বলে, এটা যথেষ্ট পরিপক্ক এবং গ্রহণযোগ্য, ইন ওয়েজ দ্যাট কুড ক্রিয়েট মিলিয়ন্স অফ জবস যেটা কিনা মিলিয়ন্স অফ জব কী করতে পারে, লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, ড্র ইনভেস্টমেন্টস বিনিয়োগে আকৃষ্ট করতে পারে, অ্যান্ড স্পার্ক এবং কি উস্কে দিবে বা বাড়িয়ে দিবে আর রিপল ইফেক্ট অফ প্রোডাক্টিভিটি মানে প্রোডাক্টিভিটির রিপল ইফেক্ট করবে, মানে প্রচুর পরিমাণ প্রোডাক্টিভিটি ইন ইন্টারকানেক্টেড সেক্টরস, আরও যে ইন্টারকানেক্টেড যে সেক্টরগুলো আছে সেগুলোকে কি উৎপাদনশীলতা বাড়িয়ে দিবে, সংশ্লিষ্ট খাতগুলোতেও উৎপাদনশীলতা, স্পার্ক রিপল ইফেক্ট মানে একটা থেকে আরেকটা এটা চলতেই থাকবে। তো এখানে রিপল ইফেক্ট হচ্ছে কি যে এটা জাস্ট শুরু, এবং এটা শুরু থেকে ঢেউয়ের মতো এটাতে এভাবে বিভিন্ন যে ইন্টারকানেক্টেড সেক্টরসগুলো আছে সেগুলোতেও এটা কি ছড়িয়ে পড়বে, এরকম একটা সেন্সে এখানে রিপল ইফেক্ট এই ফ্রেজটি ব্যবহৃত হয়েছে। তো দিস সেক্টরস এটার মতে তাদের মতে আর ম্যাচিউর অ্যান্ড পলিটিক্যালি ফিজিবল ইনাফ টু বি রিস্ট্রাকচার্ড ইন ওয়েজ দ্যাট কুড ক্রিয়েট এমনভাবে এটাকে রিস্ট্রাকচার করা যেতে পারে বলে মানে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য এবং পরিপক্ক বলেছে, দ্যাট কুড ক্রিয়েট মিলিয়ন্স অফ জবস লাখ লাখ জব তৈরি করতে পারে, ড্র ইনভেস্টমেন্টস অ্যান্ড স্পার্ক আর রিপল ইফেক্ট করতে পারে মানে এটা ঢেউয়ের আকারের মতো একটা থেকে আরেকটার দিকে প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিতে পারে। অ্যামং দ্যাম তাদের মধ্যে দ্য আরএমজি ইন্ডাস্ট্রি ডিজার্ভস পার্টিকুলার মেনশন, এর মধ্যে আরএমজি বা পোশাক খাত বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে আরএমজি ইন্ডাস্ট্রি ডিজার্ভস পার্টিকুলার মেনশন, দেখুন কোনো কিছুকে যদি আপনি বিশেষভাবে উল্লেখ করতে চান সেক্ষেত্রে আপনি বলতে পারেন আরএমজি ইন্ডাস্ট্রি ডিজার্ভস পার্টিকুলার মেনশন, মানে আমরা কখনো বলি যে এই ক্ষেত্রে তোমাকে উল্লেখ করা যেতে পারে, ইউ ডিজার্ভস পার্টিকুলার মেনশন মানে এই ক্ষেত্রে তোমাকে উল্লেখ করা যেতে পারে, ইউ ডিজার্ভস পার্টিকুলার মেনশন। অ্যাজ দ্য ফাউন্ডার অফ দ্য কোরিয়ান ইপিজেড সেইট মানে ফাউন্ডার অফ দ্য কোরিয়ান ইপিজেড যেমনটা বলেছেন অ্যাট দ্য সামিটে, ইফ ওভারহল মানে হচ্ছে কি যদি রিস্ট্রাকচার্ড করা হয় বা ঢেলে সাজানো হয় অ্যান্ড প্রপারলি সাপোর্টেড এবং সহায়তা দেওয়া হয়, ইট কুড বিকাম দ্য টপ গ্লোবাল অ্যাপারেল এক্সপোর্টার শীর্ষ বৈশ্বিক পোশাক খাতের রপ্তানিকারক হবে, ইভেন অ্যাজ উই ট্রাই টু ডাইভার্সিফাই আওয়ার এক্সপোর্ট বাস্কেট। কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা সামিটে বলেছেন এই খাতটি যদি সংস্কার ও যথাযথ সহায়তা পায় তাহলে এটি বৈচিত্র্যময় রপ্তানি পরিকল্পনার মধ্যেও অ্যাজ উই ট্রাই টু ডাইভার্সিফাই আওয়ার এক্সপোর্ট বাস্কেট
যদিও আমরা এটাকে কী করতে চাচ্ছি, এটা বৈচিত্র্যময় করতে, বৈচিত্র্য আনার চেষ্টা চালানোর মাঝে, যদিও অ্যাজ উই ট্রাই, যদিও যেমনটা আমরা চেষ্টা করছি, ইভেন অ্যাজ উই ট্রাই, মানে রপ্তানিতে বৈচিত্র্য আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেই চালিয়ে যাওয়ার মাঝেও এটি বিশ্বে শীর্ষ পোশাক রপ্তানিকারক হতে পারে। এরপর বলা হচ্ছে টু ক্যাপিটালাইজ অন, আবারও দেখুন এই যে ক্যাপিটালাইজ অন, কাজে লাগানো, অল সাচ প্রমিজেস, এই সকল প্রতিশ্রুতিগুলো, উই নিড সাস্টেইন এফোর্টস, আমাদের ট্যাক্সই প্রচেষ্টা দরকার ফ্রম দ্য বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিডা থেকে, বাংলাদেশের যে বিডা আছে আমরা বলি সেখান থেকে ট্যাক্সই প্রচেষ্টা দরকার, অ্যাজ ওয়েল অ্যাজ টার্গেটেড, এবং সেই সাথে টার্গেটেড মানে লক্ষ্যভিত্তিক, লক্ষ্য ছাড়ানা ইন্টারভেনশনস, উদ্যোগ, টার্গেটেড ইন্টারভেনশনস অ্যান্ড ব্রড রিফর্মস, এবং ব্যাপক সংস্কার ফ্রম হায়ার অথরিটিস, ঊর্ধ্বতন কর্মকর্তা বা কর্তৃপক্ষ থেকে। The recent summit was an attempt, এটা একটা প্রচেষ্টা ছিল, টু ডিসপেল, এখানে ডিসপেল মানে হচ্ছে দূর করা বা উচ্ছেদ করা, ডিসপেল দ্য নেগেটিভ পারসেপশনস মানে হচ্ছে কি নেতিবাচক যে ধারণা ছিল, নেগেটিভ পারসেপশনস, সেগুলো দূর করার একটা প্রচেষ্টা, টু ডিসপেল দ্য নেগেটিভ পারসেপশনস, যেগুলো কিনা মেনি ফরেন ইনভেস্টর্স স্টিল হোল্ড, যেগুলো অনেক বিদেশি বিনিয়োগকারীরা এখনও ধারণ করে, পোষণ করে, সেই সব নেগেটিভ পারসেপশন ধারণাগুলোকে দূর করার প্রচেষ্টা ছিল এই সাম্প্রতিক সামিটটি। তো এই নেগেটিভ যে পারসেপশন সেগুলো অ্যাবাউট আওয়ার ইনভেস্টমেন্ট ক্লাইমেট বিকজ অফ পাস্ট এক্সপিরিয়েন্স, অতীতের যে অভিজ্ঞতা আছে সেগুলোর আলোকে বর্তমানে আমাদের যে ইনভেস্টমেন্ট ক্লাইমেটটা, পরিবেশটা আছে, সেটা নিয়ে যে নেগেটিভ ধারণা আছে সেগুলো দূর করার একটা প্রচেষ্টা ছিল রিসেন্ট সামিট। উই ক্যান প্রজেক্ট মানে কি তুলে ধরা, আমরা প্রজেক্ট করতে পারি, প্রদর্শন করাতে পারি। উই ক্যান প্রজেক্ট আ নিউ রিফর্ম, নতুন রিফর্ম, সংস্কার করা, আপডেট ভার্সন, ইমেজ, ভাবমূর্তি, থ্রু আওয়ার অ্যাকশনস গোয়িং ফরওয়ার্ড, থ্রু আওয়ার অ্যাকশনস, কোন অ্যাকশনসগুলো, গোয়িং ফরওয়ার্ড, সামনের দিকে যে অ্যাকশনগুলো আছে, কাজগুলো আছে, সামনে আমাদের এই কার্যক্রমের মাধ্যমে, থ্রু আওয়ার অ্যাকশনস গোয়িং ফরওয়ার্ড, সামনের দিকের আমাদের অ্যাকশন বা কার্যক্রমের মাধ্যমে আমরা কি করতে পারি, একটি নতুন ও সংস্কারকৃত ভাবমূর্তি তুলে ধরতে পারি। উই ক্যান প্রজেক্ট। ওকে, এই হচ্ছে আমাদের আজকের সম্পূর্ণ সম্পাদকীয় অনুবাদ বিশ্লেষণ। আমি এটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই বুকে দিব। আপনারা যারা এতক্ষণ ক্লাস করেছেন এই ব্যাপারগুলো বাসায় বসে বসে ভাবেন। এই ধরনের বাক্যগুলি হচ্ছে ইংরেজি বা পত্রিকার লেখা হয় বা পত্রিকায় থাকে স্ট্যান্ডার্ড ইংলিশ, যারা IELTS দিবেন কিংবা রিটেন পরীক্ষা দিবেন BCS-এর বা ব্যাংকের, দেখবেন এরকম একটা প্যাসেজ দিয়ে বসেছে, এখান থেকে রিডিং পড়ে আপনি উত্তর করেন। তো এই ধরনের প্যাসেজগুলো চর্চা না করলে আপনি বুঝতে পারবেন না, যদিও একটা কঠিন অনেকগুলো ব্যাখ্যা বাক্য সেন্টেন্স আছে এখানে, বড় বড় বাক্য। তো এই বাক্যগুলো আসলে প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই, প্র্যাকটিস করলে আপনি বুঝতে পারবেন। ওকে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।